হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে ডাব্লিউবি কনস্টেবলের ম্যাথের যে প্র্যাকটিস সেট চলছিল তার তৃতীয় প্র্যাকটিস সেট। এর আগে দুটো প্র্যাকটিস সেট অলরেডি হয়ে গিয়েছে। আমি ম্যাথের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কোয়ারি থেকে থাকে, সেই ভিডিওগুলো দেখতে পারো, সিলেবাসের ভিডিও। ইভেন রিজনিংয়ের ভিডিও লাস্ট ভিডিওতে আমি করেছি, যে রিজনিংয়ের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি। আজকে যে ভিডিওটি আছে এটা কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নয়, এটা আমাদের এই পাঁচের পাঠশালার সেট বানানো। কোশ্চেনগুলো তোমরা দেখো, বুঝতে পারবে যে কোন ধরনের কোশ্চেন নেওয়া হয়েছে। গতানুগতিক কোশ্চেন, এর থেকে একটু বাইরে অন্য ধরনের কোশ্চেন নেওয়া হয়েছে, যে কোশ্চেনগুলো আমরা এক্সামে ফেস করে থাকি। প্রথম কোশ্চেন যেমন বলেছে, একজন শ্রমিকের গড় মাসিক বেতন আছে কত টাকা? এখানে বলেছে 10,000 টাকা। তার গড় মাসিক বেতন কত টাকা আছে? 10,000 টাকা। কিন্তু বেতন প্রদানের সময় বেতন প্রদানকারী শ্রমিকের 6 মাসের অতিরিক্ত সময়ের কাজের জন্য প্রতি মাসে 2,000 টাকা দেওয়া বরাদ্দ টাকা প্রদান করতে ভুলে যান। তো শ্রমিক সঠিক মাসের আয় সন্ধান করো। দেখো একটু বোঝার চেষ্টা করো। এখানে বলেছে কোন একজন শ্রমিক আছে, তিনি প্রত্যেক সপ্তাহে 10,000 টাকা আর্নিং করেন। এবার তিনি কি করেছেন? 6 মাস অতিরিক্ত পরিশ্রম করেছেন। অতিরিক্ত কাজের জন্য 6 মাসে প্রত্যেক মাসে 2,000 টাকা করে, যেটা আমরা ওভার ডিউটি বলি। ওভার ডিউটি করেছে প্রত্যেক মাসে 2,000 টাকা করে। কত মাস করেছে? 6 মাস করেছে। এবার বোঝার চেষ্টা করো, তার মান্থলি ইনকাম তো 10,000 টাকা, আমরা সবাই জানি 10,000 টাকা তার মান্থলি ইনকাম। এবার বলছে তাহলে 10,000 টাকা মান্থলি ইনকাম হলে 12 মাসে কত টাকা করবে? সে 12 মাসে করবে আমাদের 1,20,000 টাকা ইনকাম। 1,00,000 কত হাজার টাকা করছে? 20,000 টাকা ইনকাম। এটা তার পুরো বছরের ইনকাম। এবার দেখো তিনি কি করেছেন? 6 মাস এক্সট্রা অতিরিক্ত করেছেন। 6 মাস এক্সট্রা হবে কত টাকা করেছেন? প্রত্যেক মাসে 2,000 টাকা করে। তাহলে 6 মাসে কত টাকা করছে? 6 মাসে তিনি করেছেন 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। এই তো অঙ্ক। এইবার এখানে দেখো কি বলেছে, শ্রমিকের সঠিক মাসিক বেতন কত? তাকে যে 12,000 টাকা এক্সট্রা দেওয়া উচিত ছিল সেই টাকাটা শ্রমিককে প্রদান করেন। তাহলে আগে যদি তার 10,000 টাকা সে প্রত্যেক মান্থলি ইনকাম হয়, এবার 12,000 টাকা তাকে কম দিয়েছে। 12,000 টাকা মানে কত মাসের ইনকাম হয়? বাৎসরিক ভাগ করলে তখন দেখো শ্রমিকের সঠিক মাসিক আয় সন্ধান করো প্রতি মাসে সারা বছর ধরে। তাহলে 12,000 টাকাকে তুমি 12 দিয়ে ভাগ করে দাও, কারণ প্রত্যেক মাসে 1,000 টাকা করে কিন্তু ইনকাম তার বৃদ্ধি হবে। তাহলে তার স্বাভাবিক ইনকাম 10,000 টাকা, আর ছিল কি 1,000 টাকা ছিল তার এক্সট্রা ইনকাম, মানে সেটা এক্সট্রা বলা ভুল হবে, অতিরিক্ত পারিশ্রমিক। তাহলে তার মাসিক পারিশ্রমিক কত টাকা হচ্ছে? 11,000 টাকা হচ্ছে তার রাইট আনসার। এই কোশ্চেনটা দেখো অনেক ইজিলি করা যেতে পারে, এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট বোঝাবো। 10,000 টাকা করে দিয়েছে, সেটা তার সাধারণ পারিশ্রমিক। 6 মাস এক্সট্রা ডিউটি করেছে, 6 মাসে সে কত টাকা এক্সট্রা অতিরিক্ত করেছে? অতিরিক্ত পারিশ্রমিক সে 12,000 টাকা করেছে। এই 12,000 টাকা যখন আমি বছরে ক্যালকুলেশন করব, বছরে ক্যালকুলেশন করলে কি হবে? 12 দিয়ে ভাগ করবো। তাহলে প্রত্যেক মাসে কত হাজার টাকা এক্সট্রা অ্যাড হবে? 1,000 টাকা। 10,000 থেকে 1,000 যোগ করলে কত হচ্ছে? 11,000 টাকা তার মান্থলি ইনকাম। বাস অঙ্ক শেষ। 11,000 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা অনায়াসেই করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, এবিসি এর একসাথে ব্যবসা শুরু করে। আচ্ছা, এবিসি একসাথে ব্যবসা শুরু করছে। এ এর বিনিয়োগের 3 গুণ বি এর বিনিয়োগ। আবার বলছে আচ্ছা, এ এর বিনিয়োগের 3 গুণ বি এর বিনিয়োগের 4 গুণের সমান। আচ্ছা, ভালো কথা। আবার বলছে বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যদি আমি এবিসি লিখি, a is to b is to c, তিনজন আছে। এবার বোঝার চেষ্টা করো, a এর বিনিয়োগের 3 গুণ, তার মানে 3a বলতে পারি, ইকুয়াল টু দেওয়া আছে কত? b এর বিনিয়োগের 4 গুণ, তার মানে বলতে পারি আমি 4b। এই জায়গাটা বলতে পারি কি পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে বলতে গেলে এখানে আমরা জানি a এর মান কত? 4, b এর মান কত? 3। তাহলে a is to b সমান সমান কত হয়? 4 is to 3। তাহলে এটা কত হলো? 4 is to 3। এবার বলার চেষ্টা করব, পরে বলেছে b এর মূলধন c এর মূলধনের দ্বিগুণ। b এর মূলধন c এর মূলধনের দ্বিগুণ। তাহলে আমি বলতে পারি b is equal to 2c।
বি এর মূলধনটা সি এর মূলধনের দ্বিগুণ, তাহলে সি এর মূলধনের ডাবল করে দিতে হবে। তার মানে এখান থেকে আমাদের কি চলে আসে যে b কত হচ্ছে 2c, তাহলে c এর মান যদি বের করো, c এর মান বের করলে এখানে কত আসছে b/2, এখান থেকে এই মানটা চলে আসে। এইবার দেখো এখানে কি করতে পারি আমি, এই মানটা তাহলে তুমি বলতে পারো 1.5। b এর কত থাকে 3 থাকে, তাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত 1.5 চলে আসবে। এবার দেখো আমাকে বলেছে এটা ধরে অনুপাত দেওয়া আছে, তাহলে বলেছে লাভের প্রত্যেকের ভাগ অনুপাত কত, প্রত্যেকের অনুপাত দেখো 4:3:1.5। এটাকে অনুপাতটাকে দশমিকটাকে উঠাই, তাহলে আমি করতে পারি 2 দিয়ে গুণ করতে পারি প্রত্যেককে। এটাকে 2 দিয়ে গুণ 4 দুগুণে 8, 3 গুণ 6, 1.5 দুগুণ 3, 8:6:3 is the right answer, মানে অপশন ডি is the right answer। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এক্সামে তোমরা পাবে, যেগুলো দেখে 2 গুণ 3 গুণ দেখে একটু হলেও কনফিউশন সৃষ্টি হয়, কিন্তু তোমার যদি প্র্যাকটিস থাকে তুমি অনায়াসে জাস্ট পাবে কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের কোশ্চেন উঠিয়ে দিয়ে আসবে। নেক্সট বলেছে 14/33, 21/22, 42/55 এর গসাগু নির্ণয় করো। এটা একদম সিম্পল অঙ্ক, এটা হচ্ছে গসাগু থেকে আমরা সবাই জানি কত আছে 14/33, আর এদিকে আছে 21 কত আছে 22, এদিকে দেওয়া আছে 42/55। এটার গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু নির্ণয়ের ফর্মুলা কি, ভগ্নাংশের গসাগু মানে লবগুলোর গসাগু আর হরের লসাগু। তার মানে লব যা যা আছে লবের কি হয় গসাগু, আর হরের কি হবে লসাগু। এটা নির্ণয় করে কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে বলার চেষ্টা করো 14, 21, 42, 14, 21, 42 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, 7 গুণ 14, 3 7 21, 6 7 42, আর কোন সংখ্যা দিয়ে যায় না। তার মানে গসাগু মানে কত হচ্ছে আমাদের, গসাগু হচ্ছে 7। এবার দেখো তো গসাগু 7 মানে সেখান থেকে অ্যানসার বের করতে পারি। অপশন এ দেখো 7/333 আছে, আর কোথাও গসাগুতে মানে লবে 7 আছে নেই। এবার হর তুমি 33, 22, 55 এলসিএম করবে, তুমি দেখবে এটা পেয়ে যাবে 333। তার মানে রাইট অ্যানসার হচ্ছে 7/333 ইজ দা রাইট অ্যানসার। এখানে ফর্মুলাগুলো শুধু দেখবে একটু, যে গসাগু চাইলে লবের গসাগু হরের লসাগু, যদি লসাগু চাই লবের লসাগু হরের লসাগু। নেক্সট কোশ্চেন ধরো করেছে একটি ব্যাগে 3:4:5 অনুপাতে 50 পয়সা আছে, 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা আছে হবে। 50 পয়সা রয়েছে, 25 পয়সা রয়েছে, আর কত পয়সা রয়েছে 10 পয়সা রয়েছে। কি অনুপাতে 3:4:5 অনুপাতে রয়েছে। আর বলেছে এই মুদ্রাগুলির মোট মূল্য কত টাকা, 12 টাকা। মোট মূল্য কত টাকা আছে 12 টাকা আছে, 12 টাকা মোট মূল্য। তো অঙ্কে বলেছে 25 পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। একটু ভালো করে বোঝো, এই ধরনের অঙ্ক আমরা কি জানি, কোথাও যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে সংখ্যার অনুপাত বের করি, সংখ্যার অনুপাত দেওয়া থাকলে মূল্যের অনুপাত বের করি। তাহলে 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত আছে, সংখ্যার অনুপাত, তার মানে এটা কিসের অনুপাত দেওয়া আছে, এটা বলতে পারি মূল্যের অনুপাত। এটা কিসের অনুপাত, মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্যের অনুপাত দেখো 3:4:5, তাহলে অনুপাতে যদি তুমি সমষ্টি করো তাহলে 3 + 4 + 5, 5 4 9, 3 কত 12, তাহলে যেটা 12 সেটা অ্যাকচুয়ালি কত টাকা 12 টাকা। তাহলে মানে বলতে পারি 1 = কত 1 অনুপাত, যেটা অ্যাকচুয়ালি অনুপাতে 1 সেটাই সাধারণ সংখ্যা কত 1। এবার আমাকে বলেছে দেখো কি 25 পয়সা মুদ্রার সংখ্যা কত, 25 পয়সার কত টাকা আছে বলো, এটা টাকা। আবার বলছি মূল্যের অনুপাত মানে টাকা, তাহলে 4 টাকা পূরণ করছি কি দিয়ে 25 পয়সা দিয়ে। 4 টাকা আমি পূরণ করব কি দিয়ে 25 পয়সা দিয়ে। 1 টাকা পূরণ করতে কত 25 পয়সা লাগে, 1 টাকা পূরণ করতে আমাদের দরকার হয় কত 25 পয়সা। 1 টাকা পূরণ করতে 4টি 25 পয়সা দরকার, তাহলে 4 টাকা পূরণ করতে 4 × 4 মানে 16টি 25 পয়সা প্রয়োজন। এটাই হচ্ছে রাইট অ্যানসার। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি আছে 16, অপশন বি ইজ দা রাইট অ্যানসার। দেখো এই অঙ্কটিতে মুদ্রার মূল্যের অনুপাত দেওয়া আছে, সংখ্যার অনুপাত এমনি বেরিয়ে গেল, কিন্তু কোথাও মূল্যের অনুপাত দেওয়া থাকে সংখ্যার অনুপাত বের করতে হয়, তারপর কনভার্ট করতে হয়। এই টাইপের কিন্তু অনেক ইজি। এবার তুমি যদি সংখ্যার অনুপাত বের করবে অঙ্ক মিলবে না, আগে দেখবে হুবহু যায় কিনা কনভার্ট ছাড়া। যদি কনভার্ট না করে যায় তাহলে অনেক ইজি, কনভার্ট করতে একটু টাইম টেকিং আর কিছু না। নেক্সট দেখো বলেছে
15 বছর আগে রাম ও শ্যামের বয়সের অনুপাত 5:2:5। আচ্ছা 2:5 এটা কত দিন? এটা পুরাতন এজ, এটা ধরলাম আমি পুরাতন এজ। পুরাতন এজ মানে 15 বছর আগে। আর তাদের বর্তমান বয়সের অনুপাত কত? 5:8। বর্তমান 5:8। এটা বর্তমান, এটা বর্তমান বয়স। এবার আমাকে বলেছে এটা পুরাতন, এই যে সময়টা 2:5 এটা 15 বছর আগে, 5:8 এটা 15 বছর পর। এবার দেখো তো এই অঙ্কটা ইজিলি জানা আছে, এক্স ধরার দরকার হয় না, কারণ দেখো 2 অনুপাত থেকে 5 অনুপাতে এসেছে, কত বাড়লো অনুপাত? 3। 5 থেকে 8 এ এসেছে, অনুপাত বাড়লো কত? 3। কারণ দুটো অনুপাতে সেম যেহেতু বৃদ্ধি হয়েছে বা সেম যদি মাইনাস হয়, তাহলে আমাকে এখান থেকে আর এক্সট্রা কিছু করার দরকার হয় না, তার মানে অনুপাত একদম ইজিলি দেওয়া আছে। তার মানে 3 অনুপাত, যেটা 3 অনুপাত মানে আমি বলতে পারি কত বছর? 15 বছর। 3 অনুপাত মানে কত বছর? 15 বছর অঙ্কে 3 অনুপাত দুদিকেই বৃদ্ধি পেয়েছে, আর 15 বছর আগের থেকে বর্তমান বয়স, তার মানে 15 বছর বৃদ্ধি হবে। তার মানে 1 অনুপাত সমান সমান আমরা জানি কত? 15 বাই কত? 3। তার মানে কত বছর? 5 বছর। কত বছর? এটা হচ্ছে 1 অনুপাত সমান সমান 5 বছর। এবার অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে শ্যামের বর্তমান বয়স কত? শ্যামের বর্তমান বয়স কত? শ্যাম মানে কোনটা? 8 অনুপাত, এটা তার বর্তমান বয়স। তাহলে 8:5, 5 8 কত? 40 বছর। 40, তার মানে শ্যামের বয়স, এটা হচ্ছে রাইট आंसर। শ্যামের বয়স বর্তমান কত? 8:5 মানে 40 বছর। অপশন ডি ইজ রাইট आंसर। এই অঙ্কটা ইজি ছিল। যদি এখানে অনুপাতটা কোথাও 3 বাড়ছে, কোথাও 4 বাড়ছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? কারণ রামের বয়স 15 বেড়েছে, এর বয়স 5 8 বেড়েছে, এই দিকে আমি সমান করে বা এদের কম্পারিজন করে এটাকে আমি করতে পারি, গুণ করে, যেটা বলেছেন এখানে। নেক্সট ভাবে বলছি, একজন ব্যক্তি 7500 টাকা 3 বছরের জন্য 5% সর্বোচ্চ হারে ধার নেন এবং তিনি ওই অর্থ 7% হারে 3 বছরের জন্যই আরেকজনকে ধার দেন, তার প্রাপ্ত লাভ কত? অঙ্কটা একটু ভাবো। মনে আসতে পারে 75,000 টাকা 3 বছরে 5% এর সরল বের করি, আবার 75,000 টাকা 7% এর 3 বছর সরল বের করি। দেখো সময় দু জায়গাতেই সমান আছে, 3 বছর 3 বছর, এখানে 7% ইন্টারেস্ট, এখানে 5% ইন্টারেস্ট। তাহলে 5% সে ধার নিয়েছিল, 7% ধার দিয়েছে, তার মানে 2% টাকা তার কাছে থেকে যাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্টের পার্থক্য কত হচ্ছে? 7% সে ধার দিচ্ছে, 5% সে ধার নিয়েছিল, তার মানে 2% কি হচ্ছে? তার কাছে রয়ে যাচ্ছে। কত বছরে 2%? এখানে ভুল করবে না, স্টুডেন্টরা পারে কি 2% আছে, তার মানে 1 বছরে দিয়ে 2% করে দেয় না, 3 বছর। তাহলে সেটা আমার কি চাই? তার প্রাপ্ত লাভ মানে ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্টের ফর্মুলা কি হয়? পিটিআর বাই 100। বসাও প্রিন্সিপাল কত টাকা? 75,000 টাকা। টাইম 3 বছর, রেট অফ ইন্টারেস্ট 2% বাই কত হচ্ছে? 100। 2 শূন্য 2 শূন্য কাটো। এবার দেখো 3 দুগুণে 6, 6 আর 75 530 শূন্য, হাতে হচ্ছে 3, 6 7 42 3 45। তাহলে কত শূন্য হচ্ছে? 4500। 4500 মানে অপশন বি ইজ দ্য রাইট आंसर। এটা হচ্ছে সুদ বাবদ সে লাভ পাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, বার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 10% 10% সুদের হারে 4000 টাকা কত বছরে এত টাকা হবে? এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ যখন শেখাবো চ্যাপ্টার ওয়াইজ, তখন দেখবে আমি পার্সেন্টেজ তৈরি করব একদম ইজিলি। চক্রবৃদ্ধি সুদে যাদের সমস্যা আছে, বিভিন্ন ধরনের চক্রবৃদ্ধি সুদ, যত ধরনের চক্রবৃদ্ধি সুদ সব চক্রবৃদ্ধি শেখাবো। ইভেন ইনস্টলমেন্টের যে চক্রবৃদ্ধি সুদগুলো 2 বছর 3 বছর বা প্রতি সপ্তাহে ইনস্টলমেন্ট নেয়, সেই ইনস্টলমেন্টের চক্রবৃদ্ধি সুদ কিন্তু ধরে ধরে আমি করাবো। 10% হারে 4000 টাকা, তার মানে আমি বলতে পারি আসল কত টাকা আছে? আসল আছে এদিকে, আর এদিকে বলতে পারি স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে বলতে পারি আমি সুদ আসল। তো এটাকে প্রিন্সিপাল বলি, এটাকে বলি অ্যামাউন্ট। ঠিক আছে, আসল আছে কত টাকা? 4000 টাকা, আর স্ববৃদ্ধিমূল কত টাকা আছে? 5324 টাকা। তার মানে এটা যে বাড়লো, এই টাকাটা কি সুদ বাড়ছে, তাহলে সুদ কত টাকা বাড়লো? 1324 টাকা সুদ বেড়েছে। এটা আশা করি বুঝতে পেরেছো। ব্যাংকে তুমি 4000 টাকা রাখলে ব্যাংক তোমাকে 5324
24 টাকা দিল, তো আমরা 1324 টাকা এক্সট্রা দিয়েছে, এটা কি দিয়েছে? সুদ দিয়েছে। এবার আমাকে বলছে 10% হারে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এবার আমাকে বলছে কত সময়ের জন্য এটা হবে। রেট অফ ইন্টারেস্ট দেখো কি হবে করতে হবে। রেট অফ ইন্টারেস্ট মানে কি? 100 টাকা তুমি যদি ব্যাংকে রাখো, 100 টাকা থেকে ব্যাংক তোমাকে 10 টাকা সুদ দেবে, তার মানে ব্যাংক তোমাকে আসল হিসেবে কত টাকা দেবে? 110। প্রিন্সিপাল যদি 100 টাকা থাকে, অ্যামাউন্ট কত টাকা হবে? 110 টাকা হবে। রেট অফ ইন্টারেস্ট মানে কি আমরা তাই জানি, 10% মানে 100 টাকায় সুদ কত টাকা দিচ্ছে? 10 টাকা। তাহলে তুমি ব্যাংকে 100 টাকা রাখলে ব্যাংক তোমাকে কত টাকা দেবে? 110 টাকা দেবে। কত টাকা দেবে? 110 টাকা দেবে। তাহলে বাড়বে কত? 10% এখানে বৃদ্ধি হবে। এবার বলার চেষ্টা করো আমাকে কি বলেছে। প্রিন্সিপাল 100 আছে, আমাকে মেলাতে হবে কত? 4000। ঠিক তেমনি ইন্টারেস্টটাও তোমাকে দেখতে হবে। এখানে দুটো জিনিস তোমাকে কনফার্ম করতে হবে। যদি আমি প্রিন্সিপাল 4000 টাকা নিচ্ছি, তাহলে সুদটাও যাতে 1324 টাকা হয়ে যায়, সেটা 2 বছর হলে 2 বছর, 3 বছর হলে 3 বছর। এই জায়গাটা তোমাকে একটু ধ্যান দিতে হবে যে যখনই সুদ 1324 টাকা হবে, ওই মুহূর্তে যেন 4000 টাকা প্রিন্সিপাল হয়। দুটো রেশিও মিললেই হয়ে গেল। তাহলে দেখো এখানে শূন্য কাটো, তার মানে 10 আর কত আছে? 11। এবার দেখো 1 বছর যদি বলো 10 টাকা প্রিন্সিপাল, 4000 টাকা মানে 400 গুণ করতে হবে। তাহলে 1 টাকা ইন্টারেস্ট 400 হচ্ছে না। আমি 2 বছর করি, 2 বছর মানে একটু স্কয়ার করতে হয়। স্কয়ার করলে কত হচ্ছে? এটা 100। এটা কত হচ্ছে? 121। এবার দেখো তো কি করা যায়, জাস্ট ট্রাই করো। প্রিন্সিপাল 100 টাকা আছে, 100 টাকা থেকে হবে কত? কত করব আমি? 4000 টাকা। 4000 টাকা তার মানে কত গুণ করছি? 40 গুণ। এবার সুদ দেওয়া আছে, দেখো 100 থেকে 121 টাকা হয়েছে সুদে আসবে, তার মানে সুদ হয়েছে কত টাকা? 21 টাকা। 21 কে যদি আমি 40 গুণ করি, তাহলে দেখতে কত হয়? 4 থেকে 4 3 4 12, 1240 টাকা। আছে কত টাকা? 4 থেকে 4 3 4 12। তার মানে এই টাকাটা কিন্তু হচ্ছে না। তাহলে আমি দেখি যে 3 বছরে হয় কিনা। 3 বছরটা আমি এবার ট্রাই করে দেখি। 2 বছরে হচ্ছে না, তাহলে আমি করে দেব কি? 3 বছর। 3 বছর মানে কি হবে? এটা কিউব করে দেব। এটা কি করে দেব? কিউব। 11 কি করে দেব? কিউব। 3 বছর কিউব যদি করি আমি, দেখো এটা কত টাকা হবে? 1000 টাকা হয়ে যাবে। আর এটা কত হবে? 1331 টাকা। 10 এর কিউব 1000 হয়, 11 কিউব 1331 হয়। তার মানে 1000 টাকা প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট কত? 1331 টাকা। তার মানে ইন্টারেস্ট কত? সুদ কত টাকা? 331 টাকা। এবার বলো 1000 থেকে 4000 পুরো বলো, তাহলে কত গুণ হচ্ছে? 4 গুণ। তাহলে 1331 কে 331 কে যদি 4 গুণ করি, তাহলে কি টাকাটা আসছে দেখি? 4 1 4 3 4 12, 2 হাতে 3 4 12 হাতে, তাহলে একদম অ্যাবসলিউটলি রাইট। মানে 3 বছরে সেটা 1324 টাকা সুদ দেবে। এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি যখন কনসেপ্ট বোঝাবো চক্রবৃদ্ধি সুদ একদম ধরে আর সুন্দরভাবে বোঝাবো। 3 বছরে ট্রাই করলাম, তাহলে এটা কত? 1000 হলো, এটা 1331 হলো। তার মানে আসল যদি 1000 টাকা হয়, সুদ আসল হচ্ছে 1331 টাকা। তাহলে সুদ কত টাকা দিল? 331 টাকা। এবার তুমি এই মানটা বসাও। 1000 টাকে 4000 করো, কত গুণ হচ্ছে? 4 গুণ। 1331 কে 4 গুণ করলে 331 কে 4 গুণ করলে 1324 টাকা। তার মানে বলতে পারি 3 বছর সময়ে সেই টাকাটা 4000 টাকা হয়ে যাবে, মানে কত? 5324 টাকা। নেক্সট স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমাদের এই সমস্ত অঙ্ক প্র্যাকটিস না থাকে। কমল তার মাসিক আয়ে x% সঞ্চয় করে, যখন তার মাসিক ব্যয় 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পেল, মাসিক আয় আবার 26% বৃদ্ধি পায়, তখন তার সঞ্চয় 60% বৃদ্ধি পেয়ে যায়। তো বলেছে x এর মান কত? কি করা যেতে পারে অঙ্কটা? দেখো x এর মান 100% করতে পারি, তার উপরে 20% যদি কমে বা বাড়ে তার উপর 20% মান বের করতে পারি, সেভাবে করা যায়। কিন্তু আমি অঙ্কটাকে মিশ্রণের মাধ্যমে করা যায় কিনা দেখি। 20% বৃদ্ধি পাচ্ছে কি আয়, 26% আয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট? 20%, আর সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে 60%। এবার দেখো একটা কথা বলছি, মিশ্রণ যখন বের করবো আমাকে বলেছে x এর মান। x এর মান কি? x মানে কি সঞ্চয় না? x মানে কি? সঞ্চয় করে। তাহলে সঞ্চয়টাকে আমাকে বের করতে হবে, সঞ্চয়কে আমাকে বের করতে হবে। এবার মিশ্রণ যখন করি, মিশ্রণের বেসিক ধারণা কি? দুটো সংখ্যার যদি মিশ্রণ বের করি, সাপোজ আমি ধরো এখানে 20 আছে আর এখানে 30 আছে, এই দুটোকে মিশ্রিত করলে 20 আর 30 এর মানই হবে।
মানে ধরতে পারি আমি 21 থেকে 29 এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে। এটা তো আমরা জানি বেসিকে যে 20 আর 30 এর মিশ্রণ করলে মাঝের সংখ্যাটা হচ্ছে, তার মানে যে সংখ্যাটা আমি মিশ্রণ নেব সেটা সবসময় কি সংখ্যা হবে? ছোট সংখ্যা হবে। তাহলে এখানে দেখো কোন সংখ্যাটা ছোট আছে, এখানে 20 আছে 60 আছে, দুটো বড়, মাঝেটা আছে না, তাহলে করে দাও। তাহলে 20% আর এখানে কত পার্সেন্ট? 60%। আর মাঝে কত আছে? 26%। দুটোকে পার্থক্য বের করো। তাহলে 20% বৃদ্ধি পায়, এটা কি ব্যয়? এটা হচ্ছে কি ব্যয়। এটা কি ছিল? এটা ছিল সঞ্চয়। আর এটা কি হচ্ছে আমাদের 26% বৃদ্ধি পায় আয়। এইটুকু বের করো। তাহলে 20 থেকে 26 এদিকে পার্থক্য কত হলো? 6। 60 থেকে 26, 60 থেকে 26 মানে হচ্ছে 30, তার মানে 34 পার্থক্য, এদিকে হচ্ছে 4 আর 34। তার মানে অনুপাত যেটা আসলো, পরিমাণ কি হচ্ছে আয়ের 34:6। তার মানে কাটি, দুটি কাটি 17 গুণে 34, 3 দুগুণে 6। তার মানে তার যে ইনকাম আছে, ইনকামের পরিমাণটা কত আছে বলো তো? 17:3। 17:3 যদি যোগ করে দিই, মোট ইনকাম কত হচ্ছে? 20 অনুপাত। কারণ এই দিকে যেটা বেরোয় সেটা কি বেরোয় আমরা সবাই জানি, এদিকে কি বেরোয়? পরিমাণ বেরোয়। তাহলে পরিমাণ 1 জায়গায় 17, 1 জায়গায় 3। এটা কি আছে বোঝার চেষ্টা করো। এটা কি আছে? 17 ব্যয় করে, সে সঞ্চয় করে কত অনুপাত? সঞ্চয় করে 3 অনুপাত। যদি এই জায়গাটা তুমি বুঝতে না পারো, 17 অনুপাত সে ব্যয় করে, 3 অনুপাত সে সঞ্চয় করে। তাহলে আমরা কি জানি আয় কিভাবে হয়? আয় আমরা জানি ব্যয় যোগ কি হয়? সঞ্চয়। তাহলে ব্যয় হচ্ছে কতটুকু আমাদের? 17 অনুপাত। সঞ্চয় কত অনুপাত? 3 অনুপাত। তাহলে তার আয় কত অনুপাত? 20 অনুপাত। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার অঙ্কে কি বলেছে? তখন মাসিক সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি হবে? সঞ্চয় কত থাকবে? 3 থাকবে। তাহলে সঞ্চয় আছে কত? আয় কত? 20। 20 এর মধ্যে আয় কত বৃদ্ধি হবে? 3। তাহলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হবে? 20 দিয়ে কাটলে 5 20 কত? 100। 3 5 কত হচ্ছে? 15%। 15% সঞ্চয় কিন্তু তার বৃদ্ধি হবে। 15% মানে কি স্টাইল আছে। এই অঙ্কটাও কিন্তু তুমি অনায়াসে করতে পারবে যদি তোমার প্র্যাকটিস থাকে। ডাব্লিউপি কনস্টেবলে আহামরি লেভেলের অঙ্ক আসে না, খুব কঠিন অঙ্ক তোমাকে দেবে না। যা কিছুই দেবে মডারেট লেভেলে বলতে পারো, মোটামুটি করি বা এক একটা অঙ্ক বলতে পারো যা করতে পারো শাস্তি পারে। বাট 5টা 7টা অঙ্ক একবার দেয় না, সব বেসিকের উপরে দেয়। নেক্সট দেখো, 3টি সংখ্যার জন্য প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় ধরলাম প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া কত? 2:3। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত। আচ্ছা, দ্বিতীয় আর কত আছে? তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5। 3টি সংখ্যার যোগফল আবার বলেছে কত? 140। আচ্ছা, সংখ্যাগুলো বের করি আমি। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা বের করলে কত হবে? আমরা জানি এটা একটা গুণ হয়, 4 দুগুণী 8, এই দিয়ে গুণ হয় 3 4 12, এই দিয়ে গুণ হয় 3 5 তার মানে সংখ্যাটা কত হচ্ছে? 8:12:50। আচ্ছা, এটা আমি বাংলায় লিখেছি কোনো ব্যাপার না। তো প্রথম সংখ্যা কত? 8, দ্বিতীয় সংখ্যা 12, তৃতীয় সংখ্যা 15। এটা অনুপাত করা যায়। তাহলে সমষ্টি বলেছে, তাহলে অনুপাতের সমষ্টি করে কত হয়? 8 যোগ 12 20 যোগ 15। তাহলে যোগ করে কত হচ্ছে? 35। 8 10 20, 8 12 20 20 আর 35। 35 অনুপাত মানেই কত বলেছে বলতো? 140। এইটুকু জায়গা কিন্তু আমি বলতে পারি, যেটা 35 অনুপাত সেটাই কত? 140। তাহলে অঙ্কে আমাকে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা কত আছে? দ্বিতীয় সংখ্যা রয়েছে 12। তাহলে 12 সমান সমান কত হবে? 12 সমান সংখ্যা হবে, তাহলে 12 বাই কত আছে? 35 ইনটু কত হবে এদিকে? 140। তো 35 দিয়ে যদি কাটি আমাকে 4 35 এটা তো 140। 4 বাই কত হয়? 48। তার মানে দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে? 48। 48 মানে অপশন ডি ইজ দ্য রাইট आंसर। ডি ইজ দ্য রাইট आंसर। এই অঙ্কগুলো কিন্তু এভাবে অনুপাত ধরে করতে পারো। অনুপাতের সমষ্টি মানে অ্যাকচুয়াল সংখ্যার যোগফল। তো অ্যাকচুয়াল সংখ্যা অনুপাত আসলে 35, অ্যাকচুয়াল সংখ্যা 140। তার মানে চেয়েছে দ্বিতীয় সংখ্যা। এবার 35 থেকে 140 মানে এক অনুপাত মানে 4। দ্বিতীয় সংখ্যা 12 4 48। নেক্সট প্রশ্ন।
দুটি নল এ এবং বি আছে, একবার করে নিচ্ছি, এ নল আর বি নল। কত মিনিটে পরে? 18 মিনিট, আর কি আছে 24 মিনিট। 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ হবে। আচ্ছা, দুজনেই পূর্ণ হচ্ছে, দুজনেই। যদি উভয় নল একই সাথে খোলা থাকে তাহলে কতক্ষণ পরে নল বি বন্ধ হলে যাতে ট্যাঙ্কটি 12 মিনিটে পূর্ণ হয়? একটু বোঝাচ্ছি। দুটো নলকে খোলা হলো, খোলার পর কি বলেছে, তাহলে কতক্ষণ পরে নল বি কে বন্ধ করা হবে? কিছুক্ষণ পর বি কে বন্ধ করে দেওয়া হবে এবং মোট চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়ে যাবে। তাহলে অঙ্কটা আমি কিভাবে সলভ করতে পারবো? এটা যে প্রসেসটা সেটা একটু বোঝার চেষ্টা করো। 12 মিনিটে পূর্ণ হয়, প্রথম থেকে 12 মিনিট পর্যন্ত কোন নলটা খোলা ছিল বলতো? এ নল। কারণ এ নল কিন্তু বন্ধ করা হয় না, কোথাও বলা নেই যে এ নল বন্ধ হয়েছে। তাহলে 12 মিনিট এ নল পূর্ণ খোলা ছিল। তাহলে 12 মিনিটে যতটুকু এ নল জল পূর্ণ করবে, বাকি জলটাকে পূর্ণ করেছে বি নল। তাহলে বাকি জলটা বি নল পূর্ণ করতে যতটুকু টাইম লেগেছে সেই টাইমটাই কি হচ্ছে? বি এ খোলা ছিল, বাকি টাইম বন্ধ ছিল। অঙ্ক বের করো। এবার দেখো 18 আর 24 যদি এলসিএম করো, এটা 24 গুণ 48, 3 24 72 আছে, 74। এদিকে হচ্ছে 4 ভাগ 4, আর এদিকে হচ্ছে 3। আচ্ছা, যেটা বোঝো না, 18 দিনে পরে 24 দিনে পরে দুটো এলসিএম করলে কত? 72। এটা মোট, এটাই হচ্ছে মোট ইউনিট। চৌবাচ্চা কত ইউনিট? 72 ইউনিট। যেটা বেরোচ্ছে এটা কি মিনিটে, এটা 1 মিনিটে এ করছে 4 ইউনিট জল, বি করছে কত ইউনিট? 3 ইউনিট জল। এবার বোঝার চেষ্টা করো 12 মিনিটে পূর্ণ হচ্ছে। 12 মিনিট, তার মানে এ 12 মিনিট খোলা ছিল, তার মানে এ নল বলতে পারি এ নল 12 মিনিটে পূর্ণ করে। 12 মিনিটে পূর্ণ করে, 12 মিনিটে পূর্ণ করে কতটুকু? 12 ইনটু কত? প্রতি মিনিটে 4 মিনিট করে, 4 মানে কত ইউনিট? 48 ইউনিট। তার মানে 48 ইউনিট জল এ নল একাই পূর্ণ করছে, বাকি জলটাকে পূর্ণ করছে বি নল। তাহলে তুমি দেখো 72 ইউনিট জল ছিল, সেখান থেকে 48 ইউনিট মাইনাস করে দিচ্ছে কে? এ। এটা করছে কি? এ। তাহলে বাকিটা কত? কি? বি। তার মানে বলতে পারি 12 এদিকে 8 4 3 5 24 ইউনিট জল পড়ে থাকে। এই 24 ইউনিট জল কে পূর্ণ করেছে বলো? এটাই পূর্ণ করেছে বি। তাহলে বি কত সময় লাগে 24 ইউনিট পূর্ণ করতে? 24 ইউনিট জল সে কত মিনিট করে পূর্ণ করে? 3 মিনিট করে। তার মানে কত মিনিট? 8 মিনিট সে খোলা ছিল। তার মানে বি নলকে তুমি 8 মিনিটের জন্য খোলা রেখেছো। 8 মিনিট খোলা মানে অপশন সি ইজ রাইট। 8 মিনিটের জন্য বি নল খোলা ছিল, মানে তারপরে বি নলকে বন্ধ করা হয়েছে। এবার অঙ্কটা তুমি প্রথম থেকে মেলাবে। 8 মিনিট ছিল কি খোলা দুটো নল, তাহলে 8 মিনিটে 7, এ আর বি মিলে কত কত? 7 7 আর কত হয়? 56 মিনিট। 56 থেকে 72 পড়াতে এদিকে হচ্ছে 12, আর এইদিকে হচ্ছে 4, মানে 16 মিনিট জল পড়ে থাকবে। 16 মিনিট জল, আচ্ছা 6 60 70 72, হ্যাঁ 16 ইউনিট জল কে পূর্ণ করে বলো তো? 16 ইউনিট জল হচ্ছে একা এ পূর্ণ করছে। তাহলে এই কত? 12 মিনিট ছিল, 8 মিনিটে 8 4 12, 4 4 কত হচ্ছে? 16 মিনিট। হ্যাঁ ঠিক আছে। আজকে 10টি কোশ্চেন নিয়েছিলাম, নেক্সট ভিডিওতে আমি এরকম ভাবে 10টা বা 15টা করে কোশ্চেন নেব। আর ডাব্লিউপি কনস্টেবলের জিকে ক্লাসও কিন্তু আমাদের এখানে প্রোভাইড করানো হচ্ছে, এবং সামনে আরো বেশি পরিমাণ তোমাদের ভিডিও আসবে, যেটা একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে আসবে, এমসিকিউ আসবে। তাছাড়াও ডাব্লিউপি কনস্টেবলের জন্য আরো কিছু সারপ্রাইজ আছে, যেটা আমরা সামনে নিয়ে আসবো কিছুদিন পর থেকে। শুধুমাত্র ডাব্লিউপি কনস্টেবল বা অন্যান্য এক্সামের যে ক্যান্ডিডেট আছে তাদের হেল্পফুল হবে। আর ভিডিওটি প্রত্যেকটা ভিডিও A to Z তোমরা দেখো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ ডাব্লিউপি কনস্টেবলের ক্যান্ডিডেটের জন্য চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের ডাব্লিউপি কনস্টেবলকে মাথায় রেখে দেওয়া হবে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই চ্যানেল থেকে উপযোগী হতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।